ডিগ্রি প্রথম বর্ষের স্নাতক পাস এবং সম্মান শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের শিক্ষক সজল স্যার বলছি। আমি আজকে তোমাদেরকে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নিয়ে আলোচনা করব। তার আগে আমার কিছু কথা আছে। এই যে তোমরা স্নাতক পাস এবং সম্মান শ্রেণীর সমস্ত ছাত্ররাই বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস পড়বে, এর কারণ কি? কেন তোমরা আর্টসের ছেলেরা, বাণিজ্য বিভাগের ছেলেরা, বিজ্ঞান বিভাগের ছেলেরা, এমনকি সম্মান যারা হিসাব বিজ্ঞান পড়ো তারাও বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়বে? এর কারণ কি? এর কারণ হচ্ছে দেশকে ভালোভাবে জানা। দেশকে ভালোভাবে জানলে কি হয়? দেশকে ভালোভাবে জানলে দেশপ্রেমের জাগরণ ঘটে। সেজন্যই আমরা বাংলাদেশের ইতিহাসটা জানব। এই যেমন তোমাদের আমি একটি ঘটনার কথা বলি। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রাজশাহীর রোহনপুরে এক কিশোর মুক্তিযোদ্ধাকে পাক মিলিটারিরা ধরে। অর্থাৎ সেই কিশোরকে ধরে এনে মিলিটারিরা তার বুকে বন্দুকের নল ঠেকিয়ে বলে, তুমি অন্যান্য মুক্তিযোদ্ধাদের নাম বলো, নতুবা আমরা এখনই তোমাকে গুলি করব। ছেলেটি ক্ষণকাল দেরি না করে মাতৃভূমির মাটি চুম্বন করে এবং জয় বাংলা ধ্বনি দিয়ে বুক পেতে বলল, আমাকে এবার গুলিবিদ্ধ করো। এই কথা আমরা কোনো বাঙালির মুখ থেকে শুনিনি। এই কথা বলেছে পাকিস্তানের এক মিলিটারি কর্মকর্তা, তার নাম সিদ্দিক সালিক। তিনি লিখছেন তার বইয়ে, যে দেশের কিশোরদের মধ্যে, যুবকদের মধ্যে এই ধরনের দেশপ্রেম থাকে সেই দেশকে কখনোই পদানত রাখা সম্ভব নয়। এই রকম ইতিহাস যদি তুমি জানো তাহলে তোমার ভিতরে দেশপ্রেম আসবে। দেশটা কত কষ্টের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা পেয়েছি, আমরা দেশটাকে পেয়েছি। এই ইতিহাসটা যদি তুমি জানো তাহলে তোমার ভেতর দেশপ্রেম জাগবে। আর দেশপ্রেম জাগলে তুমি হয়তো দেশের জন্যে, দেশের মানুষের জন্যে কিছু একটা করবা। সেই প্রত্যয় নিয়েই, সেই আকাঙ্ক্ষা নিয়েই আমরা বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়াই। যাই হোক, আজকে সেই বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের প্রথম চ্যাপ্টারের একদম প্রথম দিকের বিষয় দেশের নাম নিয়ে আলোচনা করব। 700-800 বছর আগে আমাদের এই এলাকা বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল। এই সমস্ত অঞ্চলগুলো হলো গৌড়, বরেন্দ্রী, রাঢ়, বঙ্গ
সুম্য, পন্ড্রু, হরিকেল, সমতট ইত্যাদি। তখন এইগুলো ছিল ছোট ছোট দেশ বা রাষ্ট্র। একটা রাষ্ট্র ছিল না তখন। কথার অর্থ হচ্ছে একটা রাষ্ট্র তখন ছিল না, ছোট ছোট অঞ্চলে ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত ছিল। 14 শতকের দ্বিতীয় ভাগের দিকে এসে শামসুদ্দিন ইলিয়াস শাহ নামক একজন সুলতান ছিলেন। তিনি এই বিভক্ত এলাকাগুলিকে একটা শাসনের অধীনে একত্রিত করেন এবং এই বিস্তীর্ণ এলাকা বাংলা নামে পরিচিত হয়। যদিও এই ঘটনা একদিনে ঘটেনি অথবা এক শতাব্দীতে নয়, আস্তে আস্তে বাংলা নামটা হয়েছে। আমরা এবার অনুসন্ধান করে দেখব প্রাচীন কোন কোন গ্রন্থে বঙ্গ শব্দের উল্লেখ ছিল। সংস্কৃত ভাষার বিখ্যাত পণ্ডিত বা ভাষাবিদ পাণিনির নাম তোমরা শুনে থাকবে। তার একটি গ্রন্থ আছে অষ্টাধ্যায়ী। তার ভেতরে গৌড়ের নাম আছে কিন্তু বঙ্গের নাম নাই। পতঞ্জলির অষ্টাধ্যায়ীর টিকাভাষ্যে বঙ্গ শব্দের উল্লেখ আছে। ঐতরীয় ব্রাহ্মণ নামক একটি প্রাচীন গ্রন্থ আছে, তার ভিতরে পুন্ড্র আছে কিন্তু বঙ্গের উল্লেখ নেই। সুকুমার সেন বলেছেন বেদের মধ্যেও বঙ্গ শব্দটি আছে। মহাভারতেও বঙ্গ এবং গৌড় আছে। কবি কালিদাসের রঘুবংশে গৌড়, বঙ্গ এবং সুম্যের উল্লেখ পাওয়া যায়। বিখ্যাত অর্থশাস্ত্র প্রণেতা কৌটিল্যের অর্থশাস্ত্রে গৌড়ের কথা আছে। এইসব গ্রন্থ খ্রিস্টপূর্ব 100-200 বছর আগে অথবা খ্রিস্ট জন্মের 100-200 বছর পরে রচিত হয়েছে। এই সময়কার পণ্ডিতদের লিখিত গ্রন্থ পাঠে আমরা মনে করতে পারি যে বঙ্গ বলে একটা এলাকা যদিও ছিল, কিন্তু বঙ্গের বাইরে বঙ্গ এই শব্দটি জনপ্রিয় ছিল না, অথবা বঙ্গদেশের যে অংশের কথা এরা বলছেন বা বলতে চেয়েছেন তার নাম গৌড় ছিল, বঙ্গ নয়। বঙ্গ বললে তখন দক্ষিণবঙ্গকেই বোঝাতো। পাল সেন আমলের কথা তোমরা ইতিহাসে পড়েছ। পাল রাজারা, সেন রাজারা কিন্তু বঙ্গের রাজা বলে খ্যাত ছিলেন না, তাদেরকে বলা হতো গৌড়ের রাজা। বঙ্গ বিজয়ী বখতিয়ার খলজির নাম তোমরা জানো। যদিও তাকে আমরা বলি বঙ্গ বিজয়ী বখতিয়ার খিলজি, কিন্তু তিনি যে মুদ্রা প্রবর্তন করেছিলেন তাতে তিনি লিখেছেন গৌড় বিজয়, অর্থাৎ তিনি গৌড়ী বলতেন বা তার সময়ে গৌড়ী বলা হতো। শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম সুলতানির নাম দিলেন বাঙালা। ইলিয়াস শাহ নিজেকে বাঙালিদের সুলতান বলে ঘোষণা করলেও 150 বছর পরেও বঙ্গ শব্দটি দিয়ে সমগ্র বঙ্গ বোঝাতো না। 16 শতকের শেষ দিকে মোগল যুগে সরকারিভাবে পুরো এলাকার নাম হয় সুবে বাংলা। সুবে
বাঙালা। তখন ইউরোপিয়ান ভ্রমণকারীরা এই আমাদের অঞ্চলকে বলতো বেঙ্গল। অষ্টাদশ শতাব্দী থেকে লিখিত বাংলায় বৃহত্তর বঙ্গদেশ অর্থে বাঙালা শব্দের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। অর্থাৎ অষ্টাদশ শতাব্দী থেকে সমগ্র অঞ্চলকে বাঙালা নামে তখন ডাকা হতো। সম্ভবত কবি ভারতচন্দ্রই বাঙালা শব্দ বারবার ব্যবহার করেছেন। ভারতচন্দ্র সরকারি নাম সুবেহা বাঙালা শব্দের অনুকরণে সমগ্র বঙ্গকে বাঙালা বলেছেন, কিন্তু বঙ্গ কি করে বাঙালা হলো তার হদিস ঠিক কিন্তু জানা যায় না। কেউ কেউ বলছেন বঙ্গের সাথে আল শব্দ যোগ করে বাঙ্গাল নাম হয়েছে। এদেশ তো আল বিশিষ্ট, নানা রকম ক্ষেতের ভিতরে আল আছে, সেই জন্য বলছেন বঙ্গের সাথে আল শব্দটা যুক্ত করে বাঙাল নাম করা হয়েছে। ভূসুক পাদের লেখা চর্যায় একটি রাগের নাম লিখেছেন বাঙাল, আর অন্য একটি পদে নিজেকে বলেছেন বাঙালি। চৈতন্য ভাগবতে পূর্ববঙ্গের অধিবাসীদের বাঙ্গাল বলা হতো। এখনও কিন্তু পশ্চিম বাংলার লোকেরা পূর্ব বাংলার লোকদেরকে, অর্থাৎ বাংলাদেশের লোক ওখানে গেলে, অর্থাৎ ভারতে কলকাতায় গেলে পশ্চিম বাংলার লোকেরা এখনও পূর্ব বাংলার লোকদেরকে বাঙালি বলে। তপন রায় চৌধুরীর মতে ভারতচন্দ্রের আগে, তপন রায় চৌধুরী একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন, তিনি বলেছেন ভারতচন্দ্রের আগে বঙ্গের সমগ্র অধিবাসী অর্থে বাঙালি ব্যবহার দেখা যায় না। ইংরেজ আমলে বাংলা থেকে বাংলা এবং বাংলাদেশ নামের বিবর্তন হয়। এরপরে আস্তে আস্তে বাংলা নাম থেকে বাংলা এবং বাংলাদেশ নামের সৃষ্টি হলো। পাকিস্তান আমলে আমাদের এই অঞ্চলের নাম রাখা হলো পূর্ব পাকিস্তান, আর ওই অঞ্চলের নাম ছিল পশ্চিম পাকিস্তান। বঙ্গবন্ধু পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, আমাদের এই অঞ্চলের একটা নাম আছে, এই অঞ্চল একটি ঐতিহ্যবাহী অঞ্চল, সুতরাং আমাদের এই অঞ্চলের নাম বাংলাদেশ এবং এই নামেই এই অঞ্চলকে ডাকা উচিত এবং সরকারি নামও তাই থাকা উচিত। বাঙালির স্বাধিকার আন্দোলন সংগ্রাম এই বাংলাদেশ নামটি ব্যবহার শুরু হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে আমরা আমাদের দেশের নাম রাখলাম বাংলাদেশ। এভাবে তাহলে আমরা দেখলাম, উপসংহারে আমরা তাহলে কি বলবো? বঙ্গ থেকেই বাংলাদেশ নামের উদ্ভব ঘটেছে, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে বঙ্গ অতি প্রাচীনকালে একটি ক্ষুদ্র অঞ্চলের নাম ছিল, হয়তো দক্ষিণবঙ্গের নাম ছিল। পরবর্তীকালে সেন বা পালদের আমলে এই যে আজকের যে পশ্চিম বাংলা বা বাংলাদেশ, এই সমস্ত অঞ্চলের বিরাট একটা অংশর তারা রাজা ছিল, কিন্তু তারা গৌড়ের রাজা, পালরাও গৌড়ের রাজা এবং সেনরাও নিজেদেরকে গৌড়ের রাজাই বলতো।
এমনকি বখতিয়ার খলজির আমল পর্যন্ত গৌড়ের সুলতানি বলা হতো। ইলিয়াস শাহীর আমলে এসে দেখা যাচ্ছে যে সে নিজেকে বঙ্গের সুলতান বা বাঙালা শব্দটা সে ব্যবহার করছে। মোগল আমলে, মোগল বাদশাদের আমলে এসে এই অঞ্চলের সমগ্র অঞ্চলকে একটা প্রদেশে অন্তর্ভুক্ত করে সুভা বাংলা, বাঙালা নাম দেওয়া হলো। এবং তখনকার বড় কবি, শেষের দিকে ব্রিটিশ আমলের প্রথম দিকের কবি ভারতচন্দ্র বাঙালা নামটা কাব্যে এবং কবিতায় তিনি ব্যবহার করতে থাকেন। এবং ইংরেজি আমলে এসে বাংলা, বাংলা, বাংলাদেশ নামে রূপান্তরিত হলো। এই হচ্ছে আমাদের বাংলাদেশ নামের ইতিহাস। আজকের মতো এইটুকুই থাকলো। তোমরা কৌতূহল নিয়ে ইতিহাস পড়বে এবং দেশকে জানার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।